আগামীকাল পবিত্র ঈদুল আজহা সকাল 7টায় প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, নিশ্চিহ্ন নিরাপত্তা ব্যবস্থা। ঈদযাত্রা শেষ দিনে ভোগান্তি ছাড়াই চলছে ট্রেন, মহাসড়ক অনেকটাই ফাঁকা, কোথাও কোথাও বাড়তি ভাড়ার অভিযোগ। শেষ দিনে হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতা কম, ছোট গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে ভোগান্তি, লোকসানের শঙ্কা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি। বিএনপিতে তোলপাড়, উপদেষ্টা ভাইস চেয়ারম্যান সহ ৪৫টি পদে পরিবর্তন, ফখরুলের বক্তব্যের কড়া সমালোচনায় কাদের। এবং মিয়ানমারের সিপ্তে শহরে আরাকান আর্মির সঙ্গে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা, দ্রুত খালি করার নির্দেশ জান্তা সরকারের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি অরিন ইশরাত। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, দেশের প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিশ্চিহ্ন নিরাপত্তা চাদরে ঢাকা ময়দান। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, রাজধানীর ঈদ জামাতের নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ জানান, ঈদকে ঘিরে যে কোনো নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকবে র্যাব। ঈদে আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সোমবার জাতীয় ঈদগাহে। ঈদ জামাতকে ঘিরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি, মেয়র সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। সকালে জাতীয় ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জানান, ঈদ কেন্দ্রিক কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মহানগরীর প্রধান জামাত এবং জাতীয় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন। এটি ছাড়া আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও আলাদা আলাদা 5টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে সকাল থেকেই র্যাবের ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয় জাতীয় ঈদগাহ ময়দানের। র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে বলেন, এবারের ঈদকে ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই। জাতীয় ঈদগাহ রাজধানীর সবচেয়ে বড় জামায়াত হয় এখানে, এবং এর বাইরেও ঢাকার বাইরে আপনারা জানেন যে শোলাকিয়ে অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। এদিকে পশু কোরবানির পর চামড়া নিয়ে দালাল চক্র যেন অব্যবস্থাপনা তৈরি করতে না পারে, সেদিকেও নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়, ভিতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা। তবে সকাল থেকে শিডিউল মেনে স্টেশন ছেড়েছে সব ট্রেন। বাড়তি কোচ যুক্ত করেও সামাল দেওয়া যাচ্ছে না যাত্রীদের। টিকিট কেটেও সিট পর্যন্ত উঠতে পারছিল না বলে অভিযোগ অনেক যাত্রীর। এদিকে বেলা বাড়ার সঙ্গে বাসেও চাপ বাড়ে যাত্রীর। দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। তবে খালি গাড়ি নিয়ে আসায় দাম কিছুটা বেশি রাখছেন বলে জানান বাস শ্রমিকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। টিকিট কেটেও তিস্তা এক্সপ্রেসে উঠতে পারছেন না যাত্রীরা, তাই বাধ্য হয়েই জানলা দিয়ে ঢুকছেন তারা। ভিতরে ঢুকতে না পেরে ছাদে উপরে উঠেন অনেকেই। দীর্ঘ ভোগান্তি এই ট্রেন যাত্রীদের। প্রবেশ করতে পারতেছি না, তার কারণে বাধ্য হয়ে এদিক দিয়ে এখন ঢুকতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, টিকিট আছে, এইটাই সিট। না, দরজা দিয়ে ঢোকা যাচ্ছে না, তার কারণে এদিক দিয়ে ঢুকতে হচ্ছে আর কি। সকাল থেকেই সময় মতো কমলাপুর স্টেশন ছাড়ে সব ট্রেন, ফলে কিছুটা স্বস্তি যাত্রীদের। ভালো লাগছে, অনেক জায়গায় দিচ্ছে, এক জায়গায় বাড়িতে ভালো লাগছে, সমস্যা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়তে থাকে বাস কাউন্টারগুলোতে।
কোনো রুটে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। অন্যবার ঈদে ভাড়াটা 200 টাকাই নেই, বাট এবার আমি দেখতেছি যেটা ভাড়াটা আপনার তুলনামূলক 100 টাকা বেশি। আগে ভাড়া যাইতাম 150 টাকায় ভাড়া, কিন্তু এখন 300 টাকা ভাড়া। কিন্তু এখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন এখানে কি দেখতেছে তারা? এখানে খাইলা যাই ওমর থেকে এমর থেকে বইরা যাই, 60 টাকা কম নেই। সরকারি চার্জে 60 টাকা কম নেই, সরকার যেটা বলছে তার চেয়ে 60 টাকা প্রতি গাড়ি যাত্রী প্রতি কম নেই। বাড়তি ভাড়া আদায়ে নানা অজুহাত বাস মালিক শ্রমিকদের। ভিআইপি যত পরিবহন আছে সব পরিবহনের মনে করেন আগের ভাড়ায় আয়া পড়ছে, যাত্রীরা কি করবো, অমিটও করছে গাড়ি। ঈদযাত্রার শেষ দিনে ভিড় কম থাকায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন মানুষ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। শেষ দিনের ঈদযাত্রায় মহাসড়কের খবর জানাতে টাঙ্গাইল ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান ও শাহিনুর রহমান শাহিন। শুরুতে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে যুক্ত হচ্ছেন আতিক রহমান। আতিক, সেতুর আগে মহাসড়কের চিত্র কেমন দেখছেন এবং টোল প্লাজায় যানজটের কোনো চিত্র দেখছেন কিনা? ধন্যবাদ অরিন। আপনি জানেন যে রাত পোহালেই ঈদ এবং এই যারা শেষ সময়ে অর্থাৎ ঈদের ঘরমুখী মানুষ ফিরছেন তারা কিন্তু অনেকটাই কিন্তু ভোগান্তির মাথায় নিয়ে কিন্তু তাদের ফিরতে হয়েছে। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় অঞ্চলে, এবং এখন কিন্তু অনেকটাই মহাসড়ক অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে এবং যানবাহন কিন্তু যে স্বাভাবিক গতিতে চলা সেটি কিন্তু চলছে। অর্থাৎ দীর্ঘ 11 ঘন্টা কিন্তু এই জায়গাটি কিন্তু অনেকটাই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি জানেন যে চন্দা থেকে এলাঙ্গা পর্যন্ত অনেকটাই সুবিধা পেলেও, ফুললেনের সুবিধা পেলেও এই এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু অর্থাৎ এই 14 কিলোমিটার কিন্তু যে মহাসড়কের যে সুবিধা সেটি কিন্তু আসলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এবং গতকাল রাত থেকে আসলে এই গাড়ির ব্যাপক চাপ বাড়ে এবং ব্যাপক যানজটের মধ্যে পড়তে হয়। এখন অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়েছে এবং যে যানবাহনগুলো আসলে বিভিন্নভাবে এই মহাসড়কের যে বঙ্গবন্ধু সেতুর উপরে অনেকটাই কয়েকটি দুর্ঘটনা এবং বিকল হয়ে যায়, যার কারণে এই জায়গাটি আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এবং যানজট ব্যাপক সৃষ্টি হয়। এখন অনেকটাই যেহেতু মহাসড়ক যারা শেষ সময় ঈদে ঘরমুখী মানুষ যারা যাচ্ছেন শেষ সময় আসলে এই এখন থেকে অনেকটাই কিন্তু স্বস্তির মাধ্যমে যেতে পারবেন। কারণ আপনি জানেন যে গত 4 দিনে কিন্তু হাজার হাজার এই বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে এবং গেল 24 ঘন্টায় প্রায় 53,000 যানবাহন কিন্তু পারাপার হয়েছে এবং প্রায় 3,65,00,000 টাকার উপরে কিন্তু এই টোল আদায় করা হয়েছে। তো অরিন, আপনি জানেন যে ঈদের যে আগামীকাল অর্থাৎ ঈদ এবং শেষ সময়ের যাত্রা যারা এখন ফিরবেন তারা কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনেকটাই তারা ব্যাপকভাবে নিরাপত্তা রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাভারের শাহিনুর রহমান শাহিন, সেখান থেকে শুনবো ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি। শাহিন। টাঙ্গাইল থেকে যেমনটি জানিয়েছিলেন আতিকুর রহমান আতিক, আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে শিল্প অঞ্চলে শেষ মুহূর্তে কিন্তু মানুষ কিন্তু নারীর টানে বাড়ি যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে গত কয়েকদিনের তুলনায় আজ থেকে কিন্তু রাস্তার চিত্রটা একদম ভিন্ন। অন্যান্য দিনের স্বাভাবিক যে গাড়ির গতি এবং চাপ থাকে সেই চাপও কিন্তু আজকে দেখা যাচ্ছে না। মহাসড়কে কিন্তু গাড়ি একদম কম, যেরকম থাকে তার চাইতেও কম আছে। আর আমরা দেখতে পাই যে বিশেষ করে শিল্প অঞ্চলের কিন্তু সব কারখানা ছুটি হওয়ায় আমরা দেখতে পাচ্ছি যে এরই আগেই কিন্তু মানুষ কিন্তু যেভাবে পারছে চলে গেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে যে রাস্তাটার এটা দেখাচ্ছি, বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়কের চিত্রটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে পুরোই ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে এখনও কিন্তু মানুষ কিন্তু বাড়ি যাচ্ছে এবং
এখনও আমরা যতটুকু দেখতে পাচ্ছি প্রত্যেকটি বাস স্টপেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ অপেক্ষা করছে, কিন্তু অচিতের চাইতে কিন্তু গাড়ি বেশি থাকায় কিন্তু মানুষ কিন্তু তারা ভাড়া দরাদরি করে যেতে পারছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা রিচা মহাসড়ক যেরকম নির্বিঘ্নে মানুষ তাদের দেশের বাড়ি যেতে পারছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং নবীনগর থেকে চন্ডা যে সড়কটি আছে এই সড়কও কিন্তু স্বাভাবিকের চাইতেও কিন্তু কম গাড়ি চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আবদুল্লাপুর থেকে যে বাইপালের যে রাস্তাটা, এই রাস্তাটা পুরোটাই কিন্তু বিশেষ করে যানজট থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিশেষ করে যানজট কিন্তু নেই বললেই চলে। আপনাকে সব মিলিয়ে আমরা বলতে পারি যে বিশেষ করে যে ঢাকা রিচা মহাসড়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু পুলিশ এবং হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা পুলিশ কিন্তু মোতায়েন থাকার পরে কিন্তু নির্বিঘ্নে মানুষ কিন্তু যেতে পারছে। এই ছিল অরিন ঢাকা রিচা মহাসড়কের সাভার এলাকা থেকে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল এবং সাভারের ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে শেষ দিনে এসে রাজধানীর গরুর হাটগুলোতে বেড়েছে ক্রেতা বিক্রেতার সরগরমে জমে উঠেছে হাটগুলো। পশুর হাটের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশুর হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আজকে ক্রেতা বেড়েছে, অর্থাৎ বিক্রেতারা যেটার প্রত্যাশায় ছিলেন, যেটার আশায় ছিলেন, আজকে সকাল থেকেই কিন্তু সেই ক্রেতা উপস্থিতি বেড়েছে এবং তাদের বিক্রিও বেড়েছে। এবং যারা ব্যাপারী, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে এসেছিলেন, তারা মূলত আজকে কিন্তু তাদের এই আজকের একটি দিনই মূলত তাদের উপলক্ষ ছিল এবং সেই উপলক্ষ কেন্দ্র করে কিন্তু তাদের বিক্রি বেড়েছে। আপনি জানেন যে মাঝারি গরুগুলোর চাহিদা বেশি থাকলো, আমরা বলছিলাম যে বড় গরুর চাহিদা তুলনামূলক কম। তো এখন যারা মূলত বড় গরুগুলো নিয়ে এসছেন, আমরা এমন একজন ব্যাপারীর সাথে যদি কথা বলি যে উনি কতগুলো গরু নিয়ে এসছেন এবং কিভাবে কত দাম হলে বিক্রি করবেন, সেগুলো একটু কথা বলি। আপনি কতগুলো গরু নিয়ে এসছেন এবং কতগুলো বিক্রি হয়েছে? দাম 100-র উপরে আনছি। কতগুলো বিক্রি হয়েছে? আল্লাহ রকমতে 95টা বিক্রি হয়ে গেছে, আর এই 4টা আছে। এগুলোর দাম কেমন চাচ্ছেন ক্রেতার? দাম আগে বেশি যাচ্ছে, অনেক যাচ্ছে 340, 30, 50 এরকম। জি, আপনি যেমনটা শুনছিলেন, তিনি অনেকগুলো গরু নিয়ে এসেছিলেন এবং তার বেশিরভাগ গরুগুলোই বিক্রি হয়ে গেছে। এখন যে গরুগুলো বড়, সেই বড় গরুগুলো মূলত রয়ে গেছে। কারণ আমরা বাজারের যেটা সবচেয়ে বড় যে দাম, সেটি হচ্ছে 32 লক্ষ টাকার একটি গরু পেয়েছি। সেই গরুর দাম কিন্তু 32 লক্ষ টাকা চাইলেও সর্বোচ্চ সেই গরুর দাম বলা হচ্ছে 18 লক্ষ টাকা। তিনি সিরাজগঞ্জ থেকে এই ভদ্রলোক যিনি গরু নিয়ে আসছেন, তিনি বলছিলেন যে তিনি যে টাকা খরচ করেছেন এত বড় গরু লালন পালন করে, এখন মনে হচ্ছে তিনি খুব বেশি লাভবান হতে পারবেন না, কারণ এটার দাম বলা হচ্ছে 18 থেকে 20 লাখ টাকা, আর তিনি চেয়েছেন 32 লাখ টাকা। তবে তিনি যেটা চাচ্ছেন যে 20 লাখ টাকার বেশি হলে তিনি তার গরুটা ছেড়ে দেবেন। আমরা বিপরীত ক্রমে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখনো হাটে পর্যাপ্ত গরু আছে, এজন্য তারা চাচ্ছেন আরো একটু সময় নিতে এবং তারা আশা করছেন এখন ব্যাপারীরা যে দাম চাচ্ছেন সন্ধ্যার পরে হয়তোবা দাম কিছুটা সহনীয় মাত্রায় আসবে, তখন হয়তোবা যারা এখনো অপেক্ষা করতেন তারা হয়তোবা গরুগুলো কিনতে পারবেন। কারণ অনেকেই বলছেন যে গরুর দাম বাড়তি, তাদের বাজেটের বাহিরে, এজন্য তাদের অনেকেই গরু কিনতে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করতে হচ্ছে। তবে তারা প্রত্যাশা করছেন, যে আশা নিয়ে তারা আসছেন, যেহেতু বাজারে পর্যাপ্ত গরু আছে, সন্ধ্যার পরে কিছুটা হলে দাম কমবে। বিপদক্রমে যারা ব্যাপারী আছেন তারা বলছেন যেহেতু ক্রেতা উপস্থিতি বেড়েছে, তাই তারা সহজে দাম ছাড়তে চাচ্ছেন না, যে দামটাকে তারা ধরে রাখতে চাচ্ছেন। এই জন্য তাদের প্রত্যাশা যে তারা যে প্রত্যাশা অনুযায়ী পশুর দাম চাচ্ছেন সেটাও হয়তো বা তাদের আশা পূরণ হবে। বিপরীতক্রমে যারা স্বল্প বাজেট নিয়ে বাজারে আসছেন তারাও প্রত্যাশা করছেন তাদের প্রত্যাশা পূরণ হবে এবং তারা প্রত্যাশিত পশুটি কিনতে পারবেন। এই ছিল রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর গাবতলী থেকে ঈদের আগের শেষ মুহূর্তের গরুর হাটের বেচাকেনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শেষ মুহূর্তে গরুর হাটের বেচাকেনার খবর জানাতে চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম এবং মেহেদি নূর পরশ। শুরুতেই চলে যাচ্ছি নাজিমের কাছে। নাজিম, শেষ সময়ে কতটা জমে উঠেছে বেচাকেনা, বিস্তারিত জানাবেন। যে অরেঞ্জ যেমনটা বলছেন, আর একদিন পরে কোরবানকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে যতগুলো গরুর হাট রয়েছে সবগুলোতে আসলে গরুর বাজার খুব জমজমাট ভাবে বিক্রি হচ্ছে। কারণ আর একদিন পরে কোরবানকে কেন্দ্র করে নগরীর যতগুলো স্থায়ী অস্থায়ী বাজার রয়েছে
সবগুলো বাজারে গরু বেচাকেনা আসলে বেড়েছে এবং জমজমাট আকারে গরু বিক্রি হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের আশপাশের উপজেলাগুলোতেও গরু বিক্রি বেড়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মূলত গরুগুলো চট্টগ্রামে নিয়ে আসা হয়। চট্টগ্রামের এইসব বাজারে ছোট থেকে মাঝারি আকারে যত গরু রয়েছে সবগুলো চাহিদা শীর্ষে, কারণ ছোট গরু খুব বেশি দামে বিক্রি হচ্ছে এবং ছোট গরুর চাহিদাও বেশি রয়েছে। পাশাপাশি যতগুলো মাঝারি আকারের গরু রয়েছে সেগুলোরও আসলে চাহিদা বেশি। কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন তারা পর্যাপ্ত দাম পাচ্ছেন না, কিন্তু ক্রেতারা বলছেন আসলে গরুর দাম বেশি হওয়ায় তারা ক্রয় করতে হিমশিম খাচ্ছেন। আরেকটি বিষয়, যতগুলো বড় গরু রয়েছে আসলে বড় গরু বলতে যেগুলো 1 লাখের উপরে যেসব গরু রয়েছে সেগুলো আসলে একটু বলা যায় চট্টগ্রামে বেচাবিক্রি একটু কম। আর যেগুলো 1-এর নিচে মানে 1 লাখ টাকার নিচে যেসব গরু আছে সেগুলোর খুবই চাহিদা রয়েছে, কারণ এখানে বেশিরভাগ পরিবার, আমরা অনেকের সাথে কথা বলেছি, বেশিরভাগ পরিবার আসলে ছোট গরু দিয়ে কোরবানি করার জন্য আগ্রহী। সেই কারণে ছোট গরুর দাম বেশি বলা যায়, কারণ এখানে যতগুলো ছোট গরু রয়েছে আমরা অনেকের সাথে কথা বলেছি 75 থেকে 80 বা 95 এর নিচে আসলে কোনো ধরনের ছোট গরু পাওয়া যাচ্ছে না, কারণ ছোট গরুর চাহিদাও বেশি, এগুলোর দামও বেশি। আর চট্টগ্রামের আশপাশে যতগুলো উপজেলা রয়েছে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, সন্দ্বীপ, মিরসরাই এসব উপজেলায় আসলে গরু বিক্রি বেড়েছে, কারণ সকাল থেকে রাত পর্যন্ত যেহেতু আগামীকাল কোরবান, সেই জন্য গত কয়েকদিন ধরে রাত থেকে সকাল দিন রাত আসলে বলা যায় গরুর হাটগুলো সাধারণ মানুষের পদচারণায় মুখর। পাশাপাশি ছাগল, ভেড়া সহ যত ধরনের কোরবানি যোগ্য পশু রয়েছে সবগুলো বেচা বিক্রি জমজমাট আকার চলছে। আর আরেকটি বলা যায় এখানে যে ছাগলের বাজার রয়েছে, গরুর পাশাপাশি ছাগল উঠেছে, ছাগলের বাজারের দাম বেশি, কারণ এখানে 20 থেকে 25,000 টাকা বা তার উপরে, কারণ 20,000 টাকার নিচে কোনো ধরনের ছাগল এই বাজারে পাওয়া যাচ্ছে না। কারণ যারা ব্যবসায়ীরা বলছেন তারা বলছেন যে খাবারের যেসব মূল্য সেগুলোর দাম বৃদ্ধি, সেগুলোর কারণে মূলত এসব পশুর দাম বেড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা এখানে একটি চাহিদা রয়েছে, যাদের বাসা বাড়িতে গরু পালন হয় বা যারা খামারে রয়েছেন, যারা কৃষক গরু লালন পালন করছেন নিজেদের বাড়িতে, এইসব গরুর চাহিদা সবচাইতে বেশি। আর যেগুলো খামারের গরু এগুলো চাহিদা তুলনামূলক কম বলে আমরা এখানে এসে যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমরা এখন চলে যাবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া যিনি রয়েছেন পরশ, আমাদের সহকর্মী, তিনি জানাবেন গরু বাজার বিষয়ে। হ্যাঁ নাজিম, আমি এখন দাঁড়িয়ে আছি জেলার যে সর্ববৃহৎ যে পশুর হাটটি, শহরের যে বাদুঘর বাস স্ট্যান্ডের হাটে। এই হাটে বেলা বাড়ার সাথে সাথে যে ক্রেতা বিক্রেতাদের একটা সরগম হয়ে উঠেছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা বিভিন্ন স্থান থেকে আসেন এই হাটে পশু কেনার জন্য। আর বিক্রেতারা কিন্তু তারা সারিবদ্ধভাবে অনেক পশু তারা সাজিয়ে রেখেছেন বিক্রি করার জন্য। তো কিছুক্ষণ আগে এই হাটে একজন যে প্রান্তিক কৃষকের কাছ থেকে একটি গরু কিনেছেন একজন, তো সে জাল নোট দিয়ে কিন্তু এই গরুটি কিনে নিয়ে গেছে, ফলে ওই সে প্রান্তিক কৃষক কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বিক্রেতারা বলছেন গত 2 দিনে যে গরু বিক্রি যা হয়েছে আজ কিন্তু তারা আরো বেশি বিক্রি হবে বলে তারা আশা করছেন। তবে ক্রেতাদের একটি অভিযোগ, বাজারে তারা যে কোনো গরুর দাম কিনতে আসলেই তারা কিন্তু যে এক প্রকার দালাল শ্রেণীর খপ্পরে পড়ে যান। দালালরা তাদের বিক্রেতাদের সাথে যোগসাজশ করে তারা গরুর দাম অনেকটা বাড়িয়ে তোলেন বলে আমাদেরকে অভিযোগ করেছেন। আমি যে হাটটিতে আছি, এই হাটের যে দায়িত্বে রয়েছেন পৌরসভার যে প্রধান নির্বাহী, আপনাকে ধন্যবাদ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ গরুর বাজার এটি। এই হাটে আমাদের ভলান্টিয়াররা কাজ করছেন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব তারাও তাদের টহল জোরদার করছেন। এর বাইরে আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন তারাও কাজ করছে। সবকিছু মিলিয়ে বাজার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, অত্যন্ত সুশৃঙ্খল এবং সুলভ সহজভাবেই সুন্দর পরিবেশে, নিরিবিলি পরিবেশে ক্রেতারা ব্রাহ্মণবাড়িয়া জেলার তারা এখান থেকে পশু ক্রয় করতে পারছেন। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো কিছু ঘটেনি। সবাই সুন্দর এবং সুষ্ঠু মতো পশু কিনে সবাই বাড়ি পর্যন্ত পৌঁছতে পেরেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। তো জেলার যে পশুর হাটগুলো রয়েছে, জেলা স্থায়ী অস্থায়ী মিলে প্রায় শতাধিক পশুর হাট, এই শতাধিক পশুর হাটে যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাকে জানিয়েছেন তাদের যে 58টি ভেটেরিনারি টিম কাজ করছেন এবং যেসব রোগান্ত গরু আছে তারা যাতে প্রবেশ না করতে সেদিকে তারা খেয়াল রাখছেন। এই গরুর হাটের সার্বিক বিষয় নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়।
মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখ, যে জীবন দিলেন সবার তরে। ত্যাগ, মহিমা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। জেরুজালেমে পবিত্র আল আকসা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেছেন অন্তত 40,000 ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। এদিকে সংযুক্ত আরব আমিরাতেও ফজর নামাজের পরপরই মুসল্লিরা ঈদগাহে অবস্থান নেন। নামাজ শেষে কোলাকুলিও করেন। আফরিন ময়ের রিপোর্টে বিস্তারিত। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, এর মাঝেই ঈদের নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নেই কোনো ঈদের আনন্দ, এমনকি পশুর দামও আকাশ ছোঁয়া হয় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। এ অবস্থায় পশু কোরবানি না করলেও জীবন কোরবানি হচ্ছে তাদের। ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পবিত্র আল আকসায় ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এদিন অন্তত 40,000 ফিলিস্তিনি একসঙ্গে ঈদের জামাত আদায় করেন। তবে মসজিদে প্রবেশের সময় বহু মানুষ ইসরায়েলি বাধার মুখে পড়েন। ত্যাগ ও মহিমার মধ্য দিয়ে সৌদি আরবেও ঈদ উদযাপন করেছেন সাধারণ মানুষ। লাখ লাখ মুসলমান মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নবমীতে ঈদের নামাজের জামায়াতে অংশ নেন। এদিন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারাও পালন করেন ঈদ। ফজর নামাজের পরপরই মুসল্লিরা ঈদগাহে অবস্থান নেন। নামাজ শেষে কোলাকুলিও করেন। ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে কুয়েতের যুবরাজও টেস্ট গ্র্যান্ড মসজিদে ঈদুল আজহার নামাজের ইমামতি করেছেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করছে দেশের বিভিন্ন জেলার মানুষ। ঈদ ঘিরে এসব স্থানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান জামারায় শয়তানকে প্রতীকী অর্থে কঙ্কর নিক্ষেপ করা। আরাফাতের ময়দানে হজের খুতবা শেষে 10 জিলহজ রোববার মুজদালিফা থেকে মিনায় এসে বড় জামারায় 7টি পাথর নিক্ষেপ করেন হাজিরা। মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের 10 জিলহজ পর্যায়ক্রমে 3টি কাজ শেষ করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপের পর আল্লাহর উদ্দেশ্যে রোববার ফজরের পরপরই পশু কোরবানি করেন তারা। আর এ দিনটি সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা। হাজিরা ছাড়াও দেশ জুড়ে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগ স্বীকার করেন ধর্মপ্রাণ মুসলমান। পশু কোরবানির পর মাথা মুন্ডন করা হজের আনুষ্ঠানিকতার একটি অংশ। এরপর 11 জিলহজ শয়তানকে 21টি পাথর মেরে হাজিরা তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারতের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজের আনুষ্ঠানিকতা। সৌদি সরকার জানিয়েছে, এবছর সব মিলিয়ে হজে অংশ নিয়েছেন মোট 18,33,000-এর বেশি মুসল্লি। বাংলাদেশ থেকে হজে অংশ নিয়েছেন 85,000-এর বেশি মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্দোলনে ব্যর্থতার চোরাবালি থেকে বেরিয়ে আসতে সাংগঠনিক সংস্কার শুরু করেছে বিএনপি। এবার কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে আনা হলো রদবদল। ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব সহ দলের 45টি পদে নতুন করে দায়িত্ব পেয়েছেন দলের নেতারা। নেতাদের দাবি, সরকারের দমন-পীড়নকে মোকাবিলা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবেন তারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার পতনের এক দফা আন্দোলনের ব্যর্থতায় বিএনপির দায়িত্বপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ অনেক নেতার ভূমিকা নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। আন্দোলনের ফসল ঘরে তুলতে ফের প্রস্তুতি নিতে ভেতর বাহির সব দিক থেকেই দাবি উঠছিল দল পুনর্গঠনের। এমন প্রেক্ষাপটে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে দলটির 45 নেতাকে নতুন পদে পদায়ন দিয়েছে বিএনপির হাইকমান্ড, যার মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান 1 জন, উপদেষ্টা পদে 11, যুগ্ম মহাসচিব 3, সাংগঠনিক সম্পাদক 4, সম্পাদক 3, সহ সাংগঠনিক সম্পাদক 9 ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে 14 জন।
সামনের আন্দোলন সংগ্রামে আরো জোরালো ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আমরা সকলেই আপনার চেষ্টা করব যাতে আমাদের উপকল্পিত দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট যেন আমরা সফল হতে পারি। যুগ্ম মহাসচিব থেকে উপদেষ্টার দায়িত্ব পাওয়া ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অভিযোগ, হাইকমান্ড দেশব্যাপী দলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে চাইলেও সরকারের বাধায় তা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় সম্মান করতে হবে, জেলা পর্যায়ে সম্মান করতে হবে, থানা পর্যায়ে সম্মান করতে হবে, সেগুলো বিভিন্ন কারণ করা যাচ্ছে না। সব জায়গায় সরকার বাধা দিচ্ছে বা পুলিশ বাধা দিচ্ছে এবং এসব কারণে সরকার আসলে তো এজ এ দল হিসাবে বিএনপির বিরুদ্ধে আছে। তারা দেশের জন্য যত সরকার দেশ পরিচালনে তত সময় নষ্ট করে, তার থেকে সময় নষ্ট করে বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি করতে। সরকার পতনের আন্দোলনকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব জোরালো ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তার। এখন তো ক্ষেত্র প্রস্তুত আছে, জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান আছে। শুধু আমি আশা করি নতুন নেত্রী যারা আছেন বা আগে যারা আছেন অভিজ্ঞ নেতৃত্ব সব মিলে একত্রে কাজ করলে এই সরকারকে যে কোনো সময় আমরা ওই সরকার যদি জনসমর্থন নাই, মূল ভিত্তি নেই সরকারের যে কোনো বিদায় দিতে পারবো। দলের কেন্দ্রীয় পর্যায়ের রদবদল ছাড়াও মহানগর সহ দেশব্যাপী বিভিন্ন ইউনিট কমিটি ও সহযোগী অঙ্গ সংগঠন পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপির হাইকমান্ড। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সরকারের দাবেদারির কারণে ভারতের সীমান্ত হত্যা কিংবা মিয়ানমার সীমান্তে নিরাপত্তা হুমকির বিষয়ে সরকার নীরব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত রাখতে দুর্নীতিকে মূলনীতি করেছে বর্তমান সরকার। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রুহুল কবির রিজভী। দেশের প্রতিটি ক্ষেত্রে অরাজকতা আর সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের দুর্বিষহ জীবন কাটছে বলে মন্তব্য করেন তিনি। দাবি, দেশের উচ্চবিত্ত মধ্যবিত্তরা কোরবানির সামর্থ্য হারিয়েছে। বলেন, বেনজির আজিজের মতো লোকদের ব্যবহার করে সরকার ক্ষমতা টিকিয়ে রেখেছে দাবি করে বলেন, ভোট ডাকাত সরকার মাফিয়া চক্রকে অবাধ দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়েছে। দেশের চতুর্মুখী সংকটে ঘরে বসে থাকার সুযোগ নেই দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান রিজভী। বলেন, সরকারের তাবেদারির কারণেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ বিপন্ন। দলের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতে সেন্ট মার্টিনে সেনা ও নৌবাহিনী মোতায়েনের দাবিও জানান রিজভী। জনগণ যেন এক খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধির আগ্নেয়গিরির উপর বসে আছে। এটি জনগণের কাছে স্পষ্ট। খুনি, দুর্নীতিবাজ, আজিজ, আনার, বেনজির চক্র, শেখ হাসিনার মাফিয়া চক্রের এই প্রোডাক্ট, এরাই মাফিয়া সরকারের প্রতিচ্ছবি। অবৈধভাবে ক্ষমতায় থাকে এবং সেটা যদি ভোটারবিহীন সরকার থাকে, তার তো কোমরে জোর থাকে না, তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। এবং এই সরকার পরনির্ভরশীল সরকার, তাবেদার সরকার বলেই আজকে আমাদের দেশের উপর যে আগ্রাসী চাহনি, যে একেবারে এটাকে বলা হয় উলম্ব অভিযান, ভার্টিক্যাল ইন্ট্রুশন। বাংলাদেশ কারোর সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সামাজিক মাধ্যমে বিএনপি ও জামায়াতে ইসলাম সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন কাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিয়ানমার ইস্যু নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, সেন্ট মার্টিনের আশেপাশে পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন। মিয়ানমার সীমান্ত সরকারের কঠোর নজরদারিতে আছে বলেও জানান তিনি। আমরা খুব উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, এই সংঘাতকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি যে তোমাদের সংঘাতের কারণে আমাদেরকে প্রভোকেশন দেওয়া হবে কেন। সে আলোচনাটা তাদের সাথে আমাদের হতেই পারে, আর আলোচনার দরজাও খোলা আছে।
কোনো উস্কানিতে পা দিবে না সরকার জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, না জেনে অর্বাচীনদের মতো কথা বলা বিএনপির অভ্যাস। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে, এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে বিএনপি নেতাদের দলের বিভিন্ন পদ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রোববার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিককালে মিয়ানমারের আরাকান রাজ্যের সীমান্তবর্তী মোংডু অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের টেকনাফ ও সেন্ট মার্টিন সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন বিজিবি মহাপরিচালক। এ সময় বিজিবি সদস্যদেরকে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন মেজর জেনারেল আশরাফুজ্জামান। উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে পানির তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সুনামগঞ্জের কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে বিস্তারিত জানাবেন। অরিন, আপনি জানেন যে আমরা এর আগের খবরও জানিয়েছিলাম যে সুনামগঞ্জে আসলে সবগুলো যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলে বেশ কয়েকটি উপজেলা কিন্তু ইতিমধ্যে যে গ্রামীণ সড়কগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুনুল আলাদার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে পৌর শহরে এখন বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে এবং ছাতকে বিপদসীমার 62 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নোয়াপাড়া গ্রামে, যে গ্রামের এই সড়কটি আসলে লক্ষ্মীপুর পুরো একটি ইউনিয়নের প্রধান সড়ক। এই সড়কটি বেরিবাঁধ বলে, এটিকে এই বাঁধটি ভেঙে গতকালকে আসলে বেশ কয়েকটি বসতঘর পানিতে আসলে ভেসে গেছে এবং অনেক গবাদি পশু ছিল, সেই পশু আসলে ভেসে গেছে এবং এই অঞ্চলের প্রায় 50-এরও অধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কথা বলেছিলাম স্থানীয় মানুষজনের সাথে, তো তারা বলছেন যে এখন পর্যন্ত তারা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পাননি এবং কেউ আসলে কোনো ধরনের কোনো খোঁজ খবর নেয়নি। তারা আশা করছেন যে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা তারা খুব তাড়াতাড়ি পাবেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে 16 জুন এবং 2022 সালের গত 2022 সালের এই 16 জুনেই কিন্তু সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের যে পুরো জেলা আসলে পানিতে তলিয়ে গিয়েছিল এবং আজকে আসলে একইভাবে পুরো জেলায় চারদিকে পানি প্রবেশ করছে ভারত থেকে এবং ভারতের চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টা 441 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুনামগঞ্জে 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড। তো ওরিন, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। বাংলাদেশের কোলঘেঁষা মিয়ানমারের রাখাইনের রাজধানী সিত্তের আশেপাশের গ্রামগুলো দ্রুত খালি করতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে জান্তা। সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সিত্তে নিয়ন্ত্রণ নেয়ার হুমকির পরপরই এই নির্দেশনা দিল সামরিক সরকার। এদিকে রাজ্যের মংডুর 10টি ঘাঁটি দখলের দাবি করেছে আরাকান আর্মি। লড়াইয়ে নিহত হন 200 সেনা। লুৎফর কবিরের রিপোর্ট। গেল কয়েকদিন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের সংঘাতের মাত্রা কয়েক গুণ বেড়েছে সরকারি বাহিনী ও সশস্ত্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে। দেশটির অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত টেকনাফের দিকে। ভারী লড়াই চলছে রাখাইনের মংডুতেও।
থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী শনিবার জানিয়েছে, মংডুতে গেল 2 সপ্তাহের ভারী লড়াইয়ে 10টির বেশির সামরিক ঘাঁটি দখল নিতে সক্ষম হয়েছে আরাকান আর্মি। গোষ্ঠীটির দাবি, সেনারা ক্যাম্পগুলো পুনরুদ্ধারের চেষ্টা করতে গেলে তখনই দুপক্ষের মুখোমুখি লড়াই শুরু হয়। এতে 2 শতাধিক জান্তা সেনা ও সীমান্তরক্ষী নিহত হন। লড়াইয়ে প্রাণ হারান একজন স্ট্র্যাটেজিক কমান্ডারও। আরাকান আর্মি থেমে নেই। মংডুতেও সীমান্ত ঘেঁষা শহর ও গ্রাম ধীরে ধীরে নিজেদের কবজায় নিচ্ছে। এই গোষ্ঠীটির এখন চোখ রাখাইনের রাজধানী সিত্তের দিকে। সম্প্রতি সিত্তে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিলে রাজধানীর আশপাশের গ্রাম থেকে বাসিন্দাদের দ্রুত খালি করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সামরিক সরকার। সেখানে অন্তত 15টি গ্রাম রয়েছে। মিং অং লাইং সরকার বলছে, সিত্তেকে কেন্দ্র করে আরাকান আর্মি ও জান্তার বড় ধরনের লড়াইয়ের শঙ্কা রয়েছে। গেল নভেম্বর থেকে রাখাইনে জান্তা বিরোধী অভিযান জোরদার করে আরাকান আর্মি। রাখাইন নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের শাসন প্রতিষ্ঠা কায়েম করতে চায় এই গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মাঝেই সম্প্রতি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ থেকে কিছুটা দূরে দেখা যায় মিয়ানমারের 3টি যুদ্ধ জাহাজ। স্থানীয়রা জানান, থেমে থেমে দেশটির জলসীমানায় বিকট বিস্ফোরণ শোনা যায়। ধারণা করা হচ্ছে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের কারণেই যুদ্ধ জাহাজ টহল দেয়। এ বিষয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশ সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।